এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেশ রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। রোজ দিনে অনেকটা সময় কোথায় কাটে? সোশ্যাল মিডিয়ায়। কি এই একই অভ্যেস কি আপনার বাড়ির ছোটদেরও রয়েছে, যাদেরকে আমরা জেন জি বলছি, অর্থাৎ জেনারেশন জেড, বা তার পরের জেনারেশন অর্থাৎ জেনারেশন আলফা, যারা 2012 পরে জন্মেছে? তাদের কি অনেকটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটছে? আপনার বাড়ির কেউ স্কুলে পড়ছে, উঁচু ক্লাস কিংবা কলেজে ভর্তি হয়েছে, সময়টা কাটছে অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। তাহলে বলবো একটু সাবধান হন, নজর রাখুন। যদিও সরকারেরও উচিত একই রকম ভাবে নজর রাখার, কারণ এই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং এর আড়ালে যে ভয়ঙ্কর একটা জিনিস, যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যাতে টার্গেট করা হচ্ছে মূলত ভারতীয় জেন জি কে। কারণ তারা বাংলাদেশের জেনারেশন জেড এর মতো নয়, তারা নেপালের জেনারেশন জেড এর মতো নয়। ভারতীয় জেন জি কে টার্গেট করা হচ্ছে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। দুম করে দেখলে মনে হবে কি আচ্ছা আপনি কি তাহলে আন্দোলনের কথা বলছেন, প্রতিবাদের কথা বলছেন, দিল্লির যন্তর মন্তরের কথা বলছেন? না, শুধু কোনো নির্দিষ্ট জায়গার আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ নয়, আমি বলছি আরো অনেক কিছুর কথা। কি কি রয়েছে? সাম্প্রতিকতম এসটিএফ এর রিপোর্টে যা চলে এসছে, যে উঠে এসছে, তা বেশ ভয়ঙ্কর। শুধু তাই নয়, এই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে এখানকার এক জেন জি, যে কিনা জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে, পাকিস্তানের জঙ্গি হয়ে গেছে সে ভারতীয় জেন জি, সেই বা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কোন ধরনের চক্রে নিজেকে লিপ্ত করেছে, তাও জানাবো আজকে সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতেই যেরকম বলছিলাম যে সাম্প্রতিক একাধিক পরিসংখ্যান, একাধিক তথ্য সত্যি সত্যি রাতের ঘুম উড়িয়ে দেবে। যেরকম আরো একটা খবর আপনারা জানেন, হয়তো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, দক্ষিণ ভারতের একটি রাজ্যে, সেখানে জেনারেশন জেড, যারা জেন জি, সে সমস্ত কলেজ পড়ুয়াদের শুধুমাত্র মেডিকেল টেস্ট করে জানতে পারা গেছে তাদের মধ্যে একটা সিংহভাগ তারা HIV পজিটিভ পর্যন্ত, এমন টেস্ট রিপোর্টও সামনে এসছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি আপাতত যেখানে যাচ্ছি তা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই যে আন্দোলন বা ভারতের বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়া পড়ুয়া, তারা যারা কোথাও নিজেদের পড়াশোনা করছেন, একই সঙ্গে কোথাও কোচিংয়ে পড়ছেন, একই সঙ্গে কোথাও কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে তারা তাদের পরিচয় রয়েছে, তাদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন করা হচ্ছে? এবং এই টার্গেটটা শুরু হয়েছে কিন্তু কলেজ থেকে নয়, স্কুল থেকে। এবং এই টার্গেট কেন করা হচ্ছে? দেশের পরবর্তী প্রজন্ম, যারা শিক্ষিত প্রজন্ম এবং যাদের বাবা মা খুব যত্ন করে যাদেরকে মানুষ করছেন, বড় করছেন, নামি দামি স্কুলে পড়াচ্ছেন, কারণ সেক্ষেত্রে এই যে জেনারেশন জেড, অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জেনারেশন জেড কিন্তু পরিবারের একমাত্র সন্তান, কারণ এদের জন্ম হচ্ছে 2000-এর একটু আগে থেকে। মূলত 1998 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মেছে তাদেরকে আমরা বলছি জেনারেশন জেড। এবার ওই সময় ভেবে দেখুন, মূলত 2000 সাল তার আশপাশের সময়, তারপর থেকে 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2012 পর্যন্ত অধিকাংশ পরিবারের সন্তানের সংখ্যা প্রায় 1-এ এসে দাঁড়িয়েছিল। সেই সময়তে দ্বিতীয় সন্তান নেওয়া হচ্ছিল না, এবং এই যে পরিবারের একমাত্র সন্তান বা 1 বা 2 মাত্র ভাই বোন, তার আগের যে ট্র্যাডিশন আমরা দেখে এসেছি, পরিবারে অনেকজন করে ভাই বোন, এবং এই সময় থেকে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট চালু হয়ে গিয়েছিল। অর্থাৎ আমি আমার পরিবারকে নিয়ে আলাদা থাকছি,
একসঙ্গে যৌথ পরিবারের কনসেপ্ট মূলত 90-এর দশকের শেষের দিক থেকে একটু একটু করে ভাঙতে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জেনারেশন জেড, যারা কিনা অনেকটা সময় একা একা বড় হয়েছে, বাবাও চাকরি করছে, বাবা কাজে বেরোচ্ছেন, মাও কাজে বেরোচ্ছেন, দীর্ঘ একটা সময় হয়তো বাড়িতে লোকজন তাকে দেখাশোনা করার জন্য লোক রাখা হয়েছে, বা কোনো ক্ষেত্রে বাড়িতে বয়স্ক দাদু বা দিদা বা ঠাকুমা যিনি নজর রাখতে পারছেন না সেইভাবে, যাকে সবসময় সবকিছু শেয়ার করছে না এই জেনারেশন। কারণ অনেক কিছু তো বুঝতেই পারে না ঠাম্মি দিদা, এরা তো অনেক কিছু বুঝতেই পারেন না। এরা মূলত একটা বড় সময় আসক্ত হয়ে পড়ছে অনলাইনে। এবার অনলাইনে আসক্তি মানে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আসক্তি এমনটা নয়, অনলাইনে আসক্তি মানে অনলাইন গেমিং এও আসক্তি। ভাবলে অবাক লাগে, এই অনলাইন গেমিং এর চক্করে প্রতি বছর একাধিক মৃত্যু আত্মহত্যার খবরও সামনে এসছে। আপনাদের মনে আছে কয়েক বছর আগে পর্যন্ত ব্লু হোয়েল বলে একটি অনলাইন গেমে গোটা দেশ থেকে একাধিক ছেলে, একাধিক জেনারেশন জেড তারা আত্মহত্যা পর্যন্ত করে এমন খবরও সামনে আসে। কিন্তু একটা বড় অংশ, এর সঙ্গে সঙ্গে এই গেমিং এর পাশাপাশি আরেকটা বড় অংশের জেনারেশন জেড যারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছে। এবার সোশ্যাল মিডিয়া আসক্তি বললে শুধুমাত্র যে জেনারেশন জেড কে বলছি তা নয়, জেনারেশন তারপরে যে জেনারেশন আলফা, অর্থাৎ যারা 2012-র পর জন্মেছে তাদের ক্ষেত্রেও একই সমস্যা, এবং তার আগের জেনারেশন, তারও আগের জেনারেশন যদি ধরি আমরা, অর্থাৎ এই যে মিলেনিয়ালস যাদেরকে বলা হচ্ছে, যারা মোটামুটি 90s কিড বলে পরিচিত, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই আসক্তির শিকার। এবার সোশ্যাল মিডিয়া আসক্তি মানে দিনভর আমি কে কি পোস্ট করলাম বা আমি কি করলাম, কোথায় কি কমেন্ট করলাম তা নয়। সোশ্যাল মিডিয়া আসক্তি মানে অনেক ক্ষেত্রে আমরা কি চাইছি, কি সাপোর্ট করছি, কোন বিষয়তে আমাদের আগ্রহ বাড়ছে, অ্যালগরিদমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে সেগুলো চলে আসা, এবং সেখান থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, সেখান থেকে নির্দিষ্ট গ্যাং বা গ্রুপে সামিল করা, এবং সেখান থেকে হানি ট্র্যাপের মতো জিনিসপত্র পর্যন্ত সামনে চলে আসে। এবার হানি ট্র্যাপ মানে কি আগেকার দিনে যেরকম হতো মধুচক্র? না। বা হানি ট্র্যাপ মানে আগেকার দিনে যেরকম হতো কোনো একজন মেয়েকে সামনে রেখে তাকে দিয়ে একাধিক লবিস্ট মানে নেতা মন্ত্রী তাকে ট্র্যাক করা, ট্র্যাপে ফেলা, সেরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে এমন একটা মগজ ধোলাইয়ের টার্ম যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে আপনার ছেলে বা মেয়ের বা জেনারেশন জেড এর খুব বন্ধু হয়ে গেল কেউ, তার সেক্সুয়াল পছন্দগুলো জানতে চাইলো, নারী পছন্দ না পুরুষ নাকি সমলিঙ্গ, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর, তার মতামত নেওয়া এবং তাকে সাপোর্ট করা, সমর্থন জানানো, এই সবকিছু কিন্তু হচ্ছে বর্তমান সময় হানি ট্র্যাপের মধ্যে। শুধুমাত্র একটি মেয়েকে দুরন্ত রকম জামা কাপড় পরিয়ে কিছু রাজনীতিবিদদের বাড়িতে পাঠিয়ে দিলাম, সেই হানি ট্র্যাপের কনসেপ্ট কিন্তু এই জেনারেশন জেড এর ক্ষেত্রে খাটে না। এরকম একাধিক জিনিস চলছে এই মুহূর্তে যেগুলো জানা বা বোঝা প্রত্যেকের দরকার। হয়তো সরকারের তরফ থেকে আলাদা করে বলা হবে না, আমাদের কাছে ক্লিয়ার নয় কি ধরনের সচেতনতা হবে, নাকি আলাদা করে স্কুলে বা কলেজে কোনো ক্যাম্পেইনিং চলবে আমরা জানি না। কিন্তু ঘটনাচক্রে এসটিএফ এর বেশ কিছু তদন্তে যে রিপোর্টগুলো সামনে এসছে সেগুলো জানানোর দায়িত্ব নিঃসন্দেহে আমাদের আছে। এবং সেই রিপোর্ট থেকে কি আসছে শুরু করা যাক। যেরকম দিল্লির যে আন্দোলন, সেই আন্দোলনে বহিরাগত মদত রয়েছে কিনা, আছে কিনা, এই নিয়ে অনেকেই অনেক বিতর্ক তৈরি করে ফেলেছেন। কেউ বলছেন যে কোনো মদত নেই, সরকার তো বলেছে বিদেশি ফান্ডিং এর এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, তাহলে কেন বিদেশি ফান্ডিং এর তথ্য সামনে আসছে। বিদেশি ফান্ডিং মানে শুধুমাত্র কারিগরি টাকা আসছে তা নয়, বিদেশি মদতও রয়েছে। কি ধরনের সেই মদত, এবং এই ধরনের আন্দোলনে যে সরাসরি মিডল ইস্ট, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে খাবারের অর্ডার করা হয়েছে তার প্রমাণ তো সেখানকার যারা ডেলিভারি বয় তারা নিজেরাই দিচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, এর বাইরেও অনেক কিছু রয়েছে। কি রয়েছে? দেশকে অশান্ত করতে বা দেশকে বিপাকে ফেলতে, দেশের স্থিতিশীল সরকারকে আনস্টেবল করতে, নড়বড়ে করে তুলতে টার্গেট করা হচ্ছে জেনারেশন জেডকে। জেনারেশন আলফা এখনো ছোট, কদিন বাদে তাদেরকেও হয়তো টার্গেট করা হবে, তবে আপাতত র্যাডারে ভারতের জেন জি।
কিন্তু কি করা যাচ্ছে? প্রথম যে আপডেটটা জানি তা হচ্ছে পাক যে জঙ্গি হানা, অর্থাৎ আমরা গতকালই আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের একটি ছেলে হামিম, এবং কিভাবে সেখানকার ছেলে এখানেই বড় হয়ে পড়াশোনা করে কিভাবে সে পাক সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে, কিভাবে তার মগজ ধোলাই করা হয়েছে এবং কিভাবে সে নিজের শহর, নিজের জেলা, নিজের রাজ্যে বসে একের পর এক জঙ্গি হানার ছক কষে গেছে। গতকাল তার কথা বলেছিলাম। এবং মজার কথা হচ্ছে, আপনি বলবেন যে পশ্চিমবঙ্গ, বর্ধমান, মন্তেশ্বর, রেনেসা অ্যাপার্টমেন্ট, তার সঙ্গে জেনজির আন্দোলনে কি সম্পর্ক আছে? ওয়েট, পাক জঙ্গি হানার ষড়যন্ত্রে একের পর এক যে পর্দাফাঁস হচ্ছে তা রীতিমতো অবাক করার মতো। পাক জঙ্গি হানার ষড়যন্ত্রে ফাঁস হয়েছে নতুন তথ্য। কি আছে সেই তথ্যে? সে তথ্যে বলা হচ্ছে দিল্লিতে হামলার ছক ছিল নাকি পাক জঙ্গিদের। শুধুমাত্র এখানে পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত যে কনসেপ্ট ছিল যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য নিরাপদ সেফ করিডোর, সেই জন্যই এখান থেকে ছেলে তোলা হতো বা এখান থেকে জেনারেশন জেডদের টার্গেট করা হতো। কিন্তু এই পাক জঙ্গি সংগঠনের টার্গেট ছিল দিল্লিতে, দিল্লির যন্তর মন্তরে, যেখানে প্রচুর পরিমাণ ভারতের নতুন জেনারেশন জেড যাকে বলছি আমরা, জেনারেশন জেড অর্থাৎ জেন জি, তাদেরকে সামনে রেখে তাদেরকে শিখণ্ডী বানিয়ে একটা ভয়ঙ্কর রক্তাক্ত ষড়যন্ত্র ছিল পাক সন্ত্রাসী সংগঠনের। যারা এখনো ভাবেন যে পাক জঙ্গি সংগঠন শুধুমাত্র অ্যাটাক করবে মানে কোথাও বোম ফেলে দিল, কোথাও কোনো হোটেলে ঢুকে গেল, সেই যে ধরনটা দেখে দেখে আমরা অভ্যস্ত, মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে সম্প্রতি পেহেলগাম অ্যাটাক, দেখবেন সবকিছু প্রত্যেক অ্যাটাকের কিন্তু চরিত্র বদলে গেছে। কিন্তু এবার সেরকম নয়। আর এক গাড়ি বিস্ফোরক নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে দিলাম, এবার সেরকম নয়। এই হামলার ছক সম্পূর্ণ অন্য কায়দায় ছিল। কি কায়দায় ছিল? কায়দায় ছিল যে পুলিশের উর্দি কালেক্ট করা হচ্ছিল এবং সেই পুলিশের উর্দি চুরি করে পুলিশের উর্দিতে যন্তর মন্তরে হামলার ষড়যন্ত্র কষা হয়েছিল। এটা জেরা করে জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গের ছেলে হামিমকে। যন্তর মন্তরের আন্দোলনে রীতিমতো হামলার পরিকল্পনা ছিল এবং সেই হামলা থেকে পুলিশকে বদনাম করে পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর করে রণক্ষেত্র করার একটা অভিসন্ধি ছিল। বিস্ফোরক দাবি এটিএস এর আইজি, এসটিএফ এর আইজি গৌরব শর্মা। তিনি কি বলছেন এবার শুনে নেওয়া যাক। और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল কোনো। আর সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। কি ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারলেন? ছাত্র আন্দোলনকে টার্গেট করা হয়েছিল। পরপর যদি খুব সহজে এই গোটা প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলি, তাহলে পয়েন্টগুলো কি কি আসছে? পশ্চিমবঙ্গে নাশকতার ষড়যন্ত্রে গ্রেপ্তার হওয়া হামিমকে জেরা করে জানতে পারা যাচ্ছে যে সুদূর দিল্লি, রাজধানী দিল্লির যন্তর মন্তরে সেখানে হামলার ষড়যন্ত্র কষেছিল পাক এই জঙ্গি সংগঠন। পাক মদতে হামলার ছক কষা হয়েছিল। হামিমের পাক যোগাযোগ স্পষ্ট রয়েছে এবং এই হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। মূলত টার্গেট ছিল ছাত্র আন্দোলন। পুলিশের উর্দিতে এই হামলার ছক ছিল। আমি পরপর গ্রাফিক্যালি কয়েকটা পয়েন্ট প্রেস সামারি করে বলে দিলাম এই প্রেস কনফারেন্স থেকে যেগুলো এসেছিল। এবং এর পাশাপাশি আর কি জানতে পারা যাচ্ছে? কিছুক্ষণ আগে বলছিলাম যে হানি ট্র্যাপ, এই হানি ট্র্যাপ সেই হানি ট্র্যাপ নয় যা এর আগে বড় বড় দুধে পুলিশ অফিসার বা পলিটিশিয়ানকে পর্যন্ত ঘোল খাইয়ে দিয়েছে, সেই হানি ট্র্যাপ নয়। এই হানি ট্র্যাপের ধরনটাও বদলে গেছে। সোশ্যাল মিডিয়াতে তরুণ তুর্কি জেন জি অর্থাৎ জেনারেশন জেড, তার কি পছন্দ, সে কোন ধরনের প্র্যাকটিস পছন্দ করে, এবং আপনারা জানেন যে এই যে সমলিঙ্গে যে আকর্ষণ, সেটাকে সামনে রেখে তার কি পছন্দ, নারী না পুরুষ, বিপরীত লিঙ্গ না সমলিঙ্গ, সেই সংক্রান্ত তার ওপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে। একটা মাই বডি মাই চয়েস টাইপের ক্যাম্পেইনের মধ্য দিয়ে এদের চয়েস জানতে চাওয়া হচ্ছে এবং তারপর পরিবারে কোনো সমস্যা ফেস করছে কিনা, কলেজে স্কুলে কোনো রকমের হিউমিলিয়েশন ফেস করেছে কিনা, তাকে মেন্টাল সাপোর্ট এবং সেখান থেকে তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তাকে একটা
তার প্রাইভেট গ্রুপের পার্ট করে নেওয়া, এটাও কিন্তু এক ধরনের হানি ট্র্যাপ। তবে এক্ষেত্রে যাকে ব্যবহার করা হয়েছিল তা হচ্ছে অর্পিতা বলে আরো একটি বাঙালি মেয়েকে। কি তথ্য আসছে সামনে? এসটিএফ এর জালে পাক জঙ্গির বান্ধবী অর্পিতা সরকার, যে খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বান্ধবীকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করেছিল হামিম। এক্ষেত্রে এই যে হানি ট্র্যাপ ছিল, সেটা যদিও আমি কিছুক্ষণ আগে যেরকম বললাম যে রাজনীতিবিদদের টার্গেট করার জন্য উত্তেজক মেসেজ পাঠানো হতো, পুলিশ কর্তাদের ফাঁসানোর জন্য ছক কষা হয়েছিল। এবং এই যে অর্পিতা, যাকে 14 দিনের এই মুহূর্তে হেফাজতে নিয়েছে এসটিএফ, সেই অর্পিতার বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগও নিয়ে আসা হয়েছে। অর্পিতার সূত্র ধরেই কিন্তু হামিমকে গ্রেপ্তার করা হয় এবং এই সূত্র ধরেই যে অভিযোগ আসে যে শুধুমাত্র এই গ্রেপ্তার নয়, একই সঙ্গে অপহরণের ছকও কষা হয়েছিল। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় যে হানি ট্র্যাপের কথা বললাম, অর্থাৎ যার মাধ্যমে জেনারেশন জেডকে টার্গেট করা হচ্ছিল, সেগুলো কিন্তু কোঅর্ডিনেট করছিল এই হামিম এবং অর্পিতারা সূত্রের খবর। অর্থাৎ শুধুমাত্র যে প্রথাগত হানি ট্র্যাপ হিসেবে অর্পিতাকে ব্যবহার করা হচ্ছিল এমন নয়, উপরন্তু যে ট্রেনিং নেওয়া হয়েছিল, আপনারা জানেন যে অনলাইনে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে ট্রেনিং নেওয়া হয়েছিল এই বিশেষ ধরনের জেনজিদের ট্র্যাপ করার জন্য হানি ট্র্যাপে, যেখানে অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকেও পর্যন্ত ট্র্যাপ করা হচ্ছে, তাদেরকেও বিভিন্ন রিলেশনশিপের মধ্যে ফাঁসিয়ে নেওয়া হচ্ছিল। আমি এই জায়গা থেকে আসবো যে সত্যি সত্যি আমি জানি না যে আমরা কিভাবে দেশ বা সরকার বা প্রশাসন এই একটা একটা করে বিষয়গুলোকে ডিকোড করতে পারবে। আমি একটা আলোচনায় আসবো, তবে তার আগে কয়েকটা পয়েন্ট নিঃসন্দেহে তুলে ধরবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন রাজনৈতিক কর্মী দেবাশিস ঘোষ, রয়েছেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর এবং গবেষক মানস ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি একটু দেবাশিস ধরের কাছে আগে শুরুতে আসবো। দেবাশিস ধরের কাছে, আপনি দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক কেস দেখেছেন, হ্যান্ডেল করেছেন, বিভিন্ন পাজল সলভ করেছেন আপনারা। এই জেনারেশন জেডকে ব্রেন ওয়াশ করার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যে ধরনের হানি ট্র্যাপ করা হচ্ছে, এর কোনো সন্ধান আপনাদের কাছে ছিল বা এখনো পর্যন্ত এসছে এই নতুন স্টাইল? দেখুন, এই নতুন স্টাইলটা যত দিন যাচ্ছে এর বারবারন্ত আমরা লক্ষ্য করছি। কেন? কারণ আজকের দিনে মানুষ মোটামুটি জন্মের পর থেকে দেখবেন একটা বাচ্চা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যায় এবং সোশ্যাল নেটওয়ার্কিং এখন এমন একটা জায়গায় চলে গেছে, আমি পুরনো জেনারেশনকে ছেড়ে দিচ্ছি, তার হয়তো সেক্ষেত্রে অনেকটা গ্যাপ রয়েছে। নতুন জেনারেশনের এমন কোনো একটাও সদস্যকে পাবেন না যে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকে না। তাদের কাজই হচ্ছে সারাদিন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়ে থাকা। এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সবথেকে বড় সুবিধা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো কাউকে কানেক্ট করতে পারেন এবং যে কোনো এর কিছু কিছু মাধ্যম আছে যেটা সারফেস ওয়েবে আছে, কিছু কিছু মাধ্যম আছে যেটা ডার্ক ওয়েবে আছে। তো সবসময় পুলিশের পক্ষে, পুলিশ বা অন্যান্য যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, হয়তো সোশ্যাল যেটা সারফেস ওয়েব, এটাকে অনেক সময় ফলো করে বা ট্র্যাক করা যায়, কিন্তু ডার্ক ওয়েবে যে এই নেটওয়ার্কিংটা চলে এটা কিন্তু ট্র্যাক করা খুব কঠিন। আর সব থেকে বড় কথা যে আজকে যে সফটওয়্যার বা যে এআইকে ব্যবহার করে যে টেকনোলজি ইউজ করে এটা অনেকটাই গতিবিধি কমানো যায়, বা কারা আগে থেকে কি করছে যেটা আগে থেকে অ্যাজাম্পশন করা যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের এতটা বেশি উন্নত ব্যবস্থা এখনো হয়নি। অবশ্যই আমাদের কাছে টেকনোলজি আছে, বা ভবিষ্যতে যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকেও এর ব্যবহার, এআই এর ব্যবহার অনেক বেশি করতে হবে। কারণ এই ধরনের ঘটনা যেভাবে বাড়ছে এবং প্রত্যেকটি মুহূর্তে আগে থেকে একটা আন্দোলনকে এরা প্ল্যানিং করে যে একটা কোনো ঘটনা কি ঘটতে পারে, তার নিরিখে আগে থেকে কিন্তু অলরেডি সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পুরো জিনিসটাকে ছড়িয়ে দেয়। অলরেডি ভারতের বিপক্ষে মতবাদ বা একটা বলতে পারেন জন আন্দোলন তৈরি করার, বা এই যেটা আমরা এই যে প্রত্যেকটি ক্ষেত্রে দেখছি যে ইয়াং জেনারেশনকে এইভাবে প্রভাবিত করা হয় যে তোমরা যে স্বাধীনতাটা পেয়েছো এটা স্বাধীনতা নয়, তোমাদের ব্যক্তি স্বাধীনতার অভাব রয়েছে, তোমরা যা খুশি তাই করবে, সেটা তোমাদের ইয়াং জেনারেশনকে বলা হচ্ছে, ইয়াং জেনারেশনও বুঝে যাচ্ছে ব্যাপারটা এত সহজ না। দেবাশিস দা, ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করাটা খুব সোজা। আর ইয়াং জেনারেশনের একটা খুব তাদের
মানে একটা স্ববিরোধী একটা দেখবেন একটা ব্যাপার থাকে, কখনো তারা এখনো মানে ওই বয়সে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে মনে হয় কি সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিশাল রয়েছে। প্রচণ্ড কোন ভালো ধরনের রয়েছে। কন্টেন্ট তৈরি করলে বা কোন ধরনের অ্যালগরিদম বা হ্যাশট্যাগ ফলো করলে তারা বেশি সহজে, অনেক ধরনের বিজ্ঞাপন দেয়, সহজে লাইক, সহজে শেয়ার কিভাবে পাবেন, এবং সেইখান থেকে বিভিন্ন নেক্সাসের মধ্যে তারা নিজেদের অজান্তে ঢুকে যাচ্ছে। কি ভয়ঙ্কর জিনিস! আমি শুধুমাত্র একটা পরিসংখ্যান দেখাবো, যে পাক জঙ্গি হামিম, পশ্চিমবঙ্গের ছেলে, তার সোশ্যাল গতিবিধি দেখুন কিভাবে, মানে কতগুলো এক একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কতগুলো হ্যান্ডেলে সে অ্যাক্টিভ রয়েছে। যদি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখি তাহলে সেখানে সে রানা নামে একটা প্রোফাইল হ্যান্ডেলের সঙ্গে যুক্ত, উজের নামে হ্যান্ডেলের সঙ্গে যুক্ত, আমির জাট 333 হ্যান্ডেলের সঙ্গে যুক্ত এবং হামাদ বলে একটা হ্যান্ডেলের সঙ্গে যুক্ত। এছাড়াও হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড চ্যাট, টেলিগ্রাম, এলিমেন্ট এক্স বলে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে খুব গোপনে কথোপকথন করা যায় এবং ভিডিও কল বা ভিডিও কনফারেন্স করা যায়, এবং সেশন, এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গেও সে যুক্ত ছিল। এবং একাধিক পেজ তৈরি করা, আমি যেরকম বলছিলাম যে এই যে ভাট্টি গোষ্ঠী বা সাজ্জাদ ভাট্টি যে গ্যাং, তারা কত ধরনের সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করে রেখেছিল শুধুমাত্র এদেরকে এক জায়গায় আনার জন্য। যেরকম পেজের নাম 333, সেখান থেকে কারা লাইক করছে, কারা কমেন্ট করছে তাদেরকে সিলেক্ট করে নেওয়া, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে আলাদা করে গ্রুপ তৈরি করা, তার সঙ্গে কন্টেন্ট বানাবার ছক, টাকার টোপ, বেশি লাইক কি করে হবে, ফলোয়ার্স কি করে হবে, আমরা সাহায্য করব, হেল্প করবো, এইরকম এক একটা টোপ। এবং তার সঙ্গে তারপর যখন কমপ্লিটলি সে নিজের দায়িত্বে, নিজের নিয়ন্ত্রণে চলে এলো, তখন অপারেশনের দায়িত্ব। এই পয়েন্টগুলো আমি রাখলাম। এই জায়গা থেকে আমার মানে সিরিয়াসলি প্রশ্ন, যে কিভাবে মানে এগুলো এত সহজে এত দ্রুততার সঙ্গে করা সম্ভব হয়? মানুষদা কি বলবেন? দেখো, এই জেনজি এখন আমাদেরকে যাদেরকে বলছি আর কি, এদের ওপরে নজর সারা পৃথিবীতে। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের যে যুব সংখ্যা, তাদের যে পরিমাণ, সেটা গোটা পৃথিবীর আর কোনো দেশে নেই। ভারতবর্ষকে এই মুহূর্তে যৌবনের দেশ বলা হয়, কারণ এই যে 18 থেকে 30 বলো বা 35 বলো, সেই সংখ্যাটা অনেক বেশি। এদের একটা প্রবণতা হচ্ছে, যেটা দেবাশিস দা শুরু করেছিল, এরা কিছু একটা করবে। এখন হয় সেটা ডিস্ট্রাকটিভ কিছু করবে, নাহলে কনস্ট্রাকটিভ কিছু করবে। হয় সে অলিম্পিকে, এশিয়াডে সোনা জিতবে, হয় সে হিমালয়ে গিয়ে মিলিটারির পোশাক পরবে, অথবা সে মিলিটারিকে ঢিল ছুড়বে, অথবা সে ধ্বংসাত্মক কিছু একটা করবে। আমরা তাদেরকে কোন পথে নিয়ে যাব, অথবা সোশ্যাল মিডিয়া তাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, সেটা নির্ভর করছে সেই দেশ যুব সমাজকে কতটা কন্ট্রোল করছে পারছে তার উপরে। সম্প্রতি একটি সমীক্ষা সেই সোশ্যাল মিডিয়াতেই এসছে। ধরো 15-16 বছরে পাকিস্তানের ছেলেদেরকে জিজ্ঞাসা করেছে, বড় হয়ে তোমরা কি হতে চাও? ম্যাক্সিমাম উত্তর দিচ্ছে, আমরা জঙ্গি হতে চাই, কারণ ভারত আমাদের শত্রু। আর ভারতবর্ষের, ওটাও সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি, ভিডিও রেকর্ডিং। এবং ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি হতে চাও? বলছে, আমরা মঙ্গল গ্রহে রকেট পাঠাতে চাই। দিস ইজ দ্য ডিফারেন্স অফ জেনজি। এই জেনজিকে আমি কাজে লাগাবো কি করে? কারণ জেনজিকে নিয়ে বহুদিন আগে তুমিও পড়েছো, আমিও পড়েছি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। সুতরাং বিরাট দুঃসাহস থাকবে। এবার কাজে লাগানোর সফলতাটা কোথায়? একদম ছোট্ট দেশ ইসরায়েল, তুমি একটা ইসরায়েলে জঙ্গি তৈরি হয় বলতে পারো? তার কারণ হচ্ছে সেখানে প্রত্যেক যুবক যুবতীর জন্য 2 বছরের মিলিটারি ট্রেনিং এবং দেশকে ভালোবাসা বাধ্যতামূলক, যেটা আমরা করতে পারিনি। সুতরাং এরা একই সঙ্গে যন্তর মন্তরে গন্ডগোল পাকাচ্ছে এক ধরনের লোক জেনজি, আবার একই সঙ্গে এশিয়ার থেকে সোনা যারা আনছে এই মুহূর্তে পরপর সোনা, তারাও কিন্তু জেনজি। এখন তারা মিলিটারি পোশাক পরার দিকে আকৃষ্ট হবে নাকি মিলিটারিকে বোম ছুড়বে, নিজের গায়ে বোম বেঁধে ঝাঁপিয়ে পড়বে, সেটা নির্ভর করছে সে কোন শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছে, তার মগজ ধুলাই কোথায় করা হচ্ছে। আমি এখানে একটুখানি বিরতি নিচ্ছি হালকা করে, কারণ হচ্ছে যে আমরা এই জেনারেশন জেড এর কথা বলছি, কিন্তু বেশ দুটো জেনারেশন যদি আগে আমরা এগিয়ে যাই, আজ থেকে 19 বছর আগে আমরা মাঝে মাঝে কথা বলি, এমন এক চরিত্র, এক বলিষ্ঠ নারী চরিত্র, যিনি পশ্চিমবঙ্গে ঢুকতে পারেননি, থাকতে পারেননি, তার লেখার জন্য, সাহিত্যের জন্য তাকে পশ্চিমবঙ্গ ছাড়া হতে হয়েছিল। সেই সময় সরকার বা প্রশাসনও সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি। এতগুলো বছর বাদে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, কারণ এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে তার মাতৃভাষায় কথা বলা হয়, অর্থাৎ বাংলা। তাসলিমা নাসরিন দীর্ঘ 19 বছর পর তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং এই মুহূর্তে রবীন্দ্র সদনে তিনি পরিবর্তন, প্রত্যাবর্তন এবং তার নিজের ফেরা নিয়ে কথা বলছেন। না শোনালেই নয়, সরাসরি নজর রাখছি রবীন্দ্র সদনের দিকে।
নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসেই কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সেই সেজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাকযোগে কবিতা আসতো, কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ। আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন দুই বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল। 80-র দশকের শেষ দিকে কলকাতায় আসা শুরু করলাম। 90-এর দশক থেকে এখানে আমার বই প্রকাশিত হয়। বাংলাকে কোনোদিন এপার ওপার বলে অনুভব করিনি। কাঁটাতার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে ভাগ করতে পারে না। নির্বাসনের পথে দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32 কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কার ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি নারী ও পুরুষের সমান অধিকারের কথা, লিখেছি ধর্ম, বর্ণ, জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা। বলেছি কোনো বিধান, তার উৎস ধর্ম, সমাজ, পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা, সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে। এই কথাগুলোই অপরাধ বলা হলো, এই কথাগুলোকেই অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি। একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নীরবতা কিনেছিল। একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয়, কিন্তু রাষ্ট্র দুর্বল হয়, হুমকিদাতা শক্তিশালী হয়। সে শিখে যায় আরো জোরে হুমকি দিলেই রাষ্ট্র নত হবে। ভয়ের কাছে আপোষ শান্তি আনে না, পরবর্তী হুমকির ভিত্তি তৈরি করে।
একটি সভ্য সমাজে একটি যুক্তির উত্তর আর একটি যুক্তি, একটি বইয়ের উত্তর আর একটি বই। কোনো মত অপছন্দ হলে প্রতিবাদ করুন, খণ্ডন করুন, পাল্টা লিখুন, কিন্তু লেখককে হত্যা করতে যাবেন না, কারাগারে নিক্ষেপ করবেন না, তার দেশ, ভাষা, পাঠক ও ঘর থেকে তাকে নির্বাসিত করবেন না। যে স্বাধীনতা শুধু নিজের পছন্দের কথার জন্য, তার নাম বাক স্বাধীনতা নয়। একটি সমাজের সভ্যতা বোঝা যায় তার অপ্রিয় ও অজনপ্রিয় মত কতটা নিরাপদ তা দিয়ে। মতভিন্নতা সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য। মতের উত্তরে হত্যার হুমকি সভ্যতার পরাজয়। আমি কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি অশুভ মতাদর্শের বিরুদ্ধে। সেই সব মতাদর্শের বিরুদ্ধে যেগুলো নারীকে পুরুষের অধীন করে, শিশুকে যুক্তির বদলে অন্ধ আনুগত্য শেখায়, ধর্মত্যাগ বা ঈশ্বরে অবিশ্বাসকে অপরাধ বলে এবং ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে শেখায়। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না। অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। সত্যকে ভারসাম্যের নামে অস্পষ্ট করা নিরপেক্ষতা নয়, বরং তা সত্যের সঙ্গে আপোষ। ইসলামের সমালোচনা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। মানুষের অধিকার আছে, মতাদর্শের কোনো অধিকার নেই। মানুষকে রক্ষা করতে হবে, মতাদর্শকে প্রশ্ন করতে হবে। মুসলমানের শুভাকাঙ্ক্ষী হওয়া মানে তাদের ধর্মীয় শাসনের বন্দিত্বে রেখে দেওয়া নয়। আমি চাই মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চা বাড়ুক, যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বাড়ুক, নারীরা পূর্ণ সমানাধিকার পাক, কারো মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনো মতাদর্শই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসলামের সমালোচনা করা বা ইসলাম সম্পর্কে সত্য কথা বলা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়, বরং মুসলিম সমাজের সংস্কার, বিবর্তন ও মানুষের মুক্তির জন্য এই সমালোচনা অত্যন্ত জরুরি। আজ বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক সমাজে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মই নীতিগতভাবে সমালোচনার ঊর্ধ্বে নয়। ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেই এসব সমাজ বহু পুরনো বৈষম্য ও কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে। খ্রিস্টান বিশ্বে ইনকুইজিশন ছিল। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করলেই এককালে মানুষকে মেরে ফেলা হতো। স্প্যানিশ ইনকুইজিশন এখন ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। কিন্তু মুসলিম বিশ্বের বহু দেশে ইসলামী ইনকুইজিশন চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আইন, ফতোয়া, কারাবাস, গণপিটুনি, হত্যার হুমকি এবং নির্বাসন, সব কিছুর উদ্দেশ্য এক: সংস্কারক বা সমালোচকের মুখ বন্ধ করো। এই কারণেই মুসলিম সমাজের মুক্ত চিন্তকদের কেউ খুন হয়েছেন, কেউ কারাগারে, কেউ নির্বাসনে। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছি, আমরা চাই মুসলিম সমাজও অন্ধ আনুগত্যের শৃঙ্খল ভেঙে যুক্তি, সমতা, মানবাধিকার ও আধুনিকতার পথে এগিয়ে যাক। আমরা সমালোচনা করি ধ্বংস করার জন্য নয়, করি পরিবর্তনের জন্য। যে বিধান নারীকে পুরুষের যৌনদাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে,
সেই বিধানকে প্রশ্ন করতেই হবে। আরো বেদনাদায়ক হলো, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকম ভাবে যুদ্ধ করছি না। তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেউ দোষ দিয়েছিলেন? তিনি হিন্দু বিধবার অধিকারের জন্য লড়লেন, অন্য সব ধর্মের সংস্কার করতে গেলেন না কেন? সমাজ সংস্কারক তার সবচেয়ে পরিচিত সমাজের অন্যায় থেকেই লড়াই শুরু করেন। আমার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হবে কেন? ইসলামী জিহাদি জঙ্গিরা সমালোচকের মুখ বন্ধ করতে ব্যবহার করে হুমকি ও হত্যা। মৌলবাদের কাছে নত রাষ্ট্র ব্যবহার করে আইন, কারাগার ও নির্বাসন। আর তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। পদ্ধতি আলাদা কিন্তু ফল একই। ইসলামের সমালোচনা বন্ধ হয়, মুসলিম নারীর বঞ্চনা অক্ষত থাকে, মুসলিম সমাজের বিবর্তন থেমে থাকে। যারা নিজেদের জন্য আধুনিকতা চান কিন্তু মুসলিম সমাজের জন্য চান মধ্যযুগীয় বিধান, তারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। যারা নিজেদের মেয়ের স্বাধীনতাকে অধিকার বলেন কিন্তু মুসলিম মেয়ের পরাধীনতাকে সংস্কৃতি বলেন, তারা মোটেও প্রগতিশীল নন। মুসলিম বিশ্বের বহু সমাজে এখনো সপ্তম শতাব্দীর সামাজিক বাস্তবতায় তৈরি নারী বিরোধী ও বৈষম্যমূলক বিধানকে চিরন্তন আইন হিসেবে মানা হয়। ক্যালেন্ডার এগোলেই সমাজ আধুনিক হয় না, হাতে আধুনিক প্রযুক্তি এলেই, শহরে উঁচু ভবন উঠলেই সমাজ আধুনিক হয় না। আধুনিক হতে হলে আইন, শিক্ষা, নৈতিকতা এবং রাষ্ট্রচিন্তাকেও আধুনিক হতে হয়। কোনো প্রাচীন বিধানকে আজকের মানবাধিকার, স্বাধীনতা ও সমতার মানদণ্ডে অন্যায় মনে হলে তা বদলাতেই হবে। আমি মানুষের ধর্ম মানার, ধর্ম গ্রহণ করার, ধর্ম প্রচার করার অধিকার মানি। একই সঙ্গে ধর্ম না মানার, ধর্ম ত্যাগ করার এবং ধর্মের সমালোচনা করার অধিকারও মানি। বিশ্বাসের স্বাধীনতা বিশ্বাসকে সমালোচনার ঊর্ধ্বে তোলে না। বিশ্বাসের স্বাধীনতা থাকলে অবিশ্বাসের স্বাধীনতাও থাকতে হবে। সত্যিকারের ধর্মনিরপেক্ষতা শুধু সব ধর্মের উৎসবে যোগ দেওয়া নয়। ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্র, আইন, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় কর্তৃত্বকে পৃথক রাখা। রাষ্ট্রের কাজ কোনো ধর্মকে রক্ষা করা নয়, রাষ্ট্রের কাজ বিশ্বাসী ও অবিশ্বাসী সব নাগরিকের সমান অধিকার রক্ষা করা। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের থাকবে ন্যায়। আইনের কোনো ধর্ম থাকবে না, আইনের থাকবে সমতা। একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। কোনো ধর্মীয় আইন নারীকে পুরুষের সমান অধিকার না দিলে সেই আইন বাতিল করতে হবে। ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা বড়। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। 40 বছরেরও বেশি সময় ধরে আমি মানবিকতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা, বাক স্বাধীনতা এবং নারী পুরুষের সমান অধিকারের কথা বলে আসছি। বিপদ এসেছে, নির্বাসন এসেছে, একাকিত্ব এসেছে, কিন্তু আমার বিশ্বাস বদলায়নি। বাংলাদেশে আজ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ভয়াবহ। রাজীব হায়দার, অভিজিৎ ঘোষ, ওয়াশিকুর রহমান বাবু, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ফয়সল আরিফিন দীপন সহ অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা প্রশ্ন করেছিলেন, ইসলামের বৈষম্যমূলক বিধানের সমালোচনা করেছিলেন, অবিশ্বাসীদের দমন এবং বাক স্বাধীনতার পর আক্রমণের সত্য তুলে ধরেছিলেন। তাদের হত্যা করে সমাজকে একটি বার্তা দেওয়া হয়েছে, প্রশ্ন করলে মৃত্যু, নীরব থাকলে জীবন। আমি সেই শর্ত মানি না। যে জীবন নীরবতার বিনিময়ে কিনতে হয় সেটি স্বাধীন জীবন নয়। কিন্তু প্রশ্নকে হত্যা করা যায় না। একজন প্রশ্নকারীকে হত্যা করলে সেই প্রশ্ন আরো বহু মানুষের কণ্ঠে ফিরে আসে। যে সমাজ তার সমালোচককে হত্যা করে, কারাগারে পাঠায় বা নির্বাসিত করে, সে সমাজ সমালোচককে নয়, নিজের ভবিষ্যৎকেই হত্যা করে, বন্দী করে বা নির্বাসিত করে। তারপরও আমি আশা ছাড়ি না। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশেও রাষ্ট্র ও ধর্ম পৃথক হবে, নারী পূর্ণ সমান অধিকার পাবে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে বাস করবে, নাস্তিক ও মুক্ত চিন্তকরা নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় হাঁটতে পারবে। আশা কোনো অন্ধ আশাবাদ নয়, আশা কোনো অন্ধ আশাবাদ নয়, অন্ধকারের অস্তিত্ব জেনেও আলো তৈরি করার জেদ। আমি এমন এক উপমহাদেশের স্বপ্ন দেখি যেখানে ধর্মান্ধতার বদলে থাকবে বিজ্ঞান মনস্কতা, অজ্ঞতার বদলে শিক্ষা, বর্বরতার বদলে মানবিকতা এবং পশ্চাৎপদতার বদলে আধুনিকতা। মৌলবাদ অজ্ঞতা, বিদ্বেষ ও হিংসাকে নিয়ে দাবানলের মতো ছড়ায়, আর দাবানল কাঁটা তার মানে না। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ এই উপমহাদেশে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছিল। ধর্মের নামে আর কোনো দেশভাগ নয়, আর কোনো রক্তপাত নয়, আর কোনো নির্বাসন নয়। শান্তি প্রতিষ্ঠিত হোক সততা, সমতা, সহিষ্ণুতা, মানবিকতা, উদারতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই স্বপ্ন নিয়ে আজ আমি আবার কলকাতার সামনে দাঁড়িয়েছি। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল? আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আমার চোখে জল আছে, মনে অভিমান আছে, কিন্তু 2 হাত ভরা ভালোবাসাও আছে। কারণ যে শহর আমাকে কাঁদিয়েছে সেই শহরই আমাকে স্বপ্ন দেখিয়েছে। যে শহর থেকে আমাকে চলে যেতে হয়েছে সেই শহরেই ফিরে আসার স্বপ্ন আমি এত বছর দেখেছি। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়।
নির্বাসন আমার ঠিকানা কেড়ে নিয়েছে, কিন্তু আমার ভাষা কেড়ে নিতে পারেনি। আমার ঘর কেড়ে নিয়েছে, কিন্তু ঘরে ফেরার আকাঙ্ক্ষা কেড়ে নিতে পারেনি। আমি যতদিন বেঁচে থাকব, পৃথিবীর যে প্রান্তেই থাকি, লিখব। যা সত্য বলে বিশ্বাস করি তা বলবো। আজ 1 আগস্ট 2026। আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ধন্যবাদ কলকাতা। আজ তুমি আমাকে শুধু তোমার শহরে ফিরতে দাওনি, আমাকে আমার হারিয়ে যাওয়া জীবনের কাছে ফিরিয়ে দিয়েছো। আজ আবার আমি বলতে পারি, শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। নমস্কার। আর 10 মিনিট পরেই আপনারা দিদির কবিতা শুনবেন এবং দিদির কবিতাকে গানের রূপ দেওয়া হয়েছে সেটাও শুনবেন। একটু ধৈর্য ধরুন। আচ্ছা, মঞ্চে আছেন আমাদের মাননীয় মন্ত্রী, উনি 2-4 কথা বলবেন। মাননীয় মন্ত্রী শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয়কে একটু আসার জন্য অনুরোধ করছি। রবীন্দ্র সদনের লাইভ প্রোগ্রামে ছিলাম আমরা। অসাধারণ কিছু বক্তব্য, সত্যি সত্যি মানে নির্বাসন ক্ষণস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। দরজা খুলেছে তাসলিমা নাসরিনের জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষ, আপামর বাঙালি, ফাইনালি তাসলিমা নাসরিন, তার লেখার যারা ভক্ত, গুণমুগ্ধ, গোটা বিশ্বব্যাপী, তারা তাকে হাতের কাছে পেলেন। আর ঠিক 10 মিনিট বাদে তার কবিতা, যার জন্য আজকে এই বিশেষ অনুষ্ঠান রবীন্দ্র সদনে হচ্ছে, তার কবিতাও শোনাবো আমরা। একটা বিরতি নিয়ে ফিরে আসবো, তার আগে ছোট্ট জাস্ট এক লাইন করে রিয়াকশন নিয়ে নেব আমি মানুষটা। কলকাতার কবিদের গালে এমন সপাটে চড়, কলকাতার লেখকদের এরকম পাঁজর দুমড়ে মুচড়ে দেওয়া এবং কলকাতার বুদ্ধিজীবীদের এইরকম একটানে সমস্ত কাপড় খুলে তাদেরকে উলঙ্গ করে দেওয়া, সেটা তাসলিমা নাসরিন আজকে দেখালেন। দেবাশিস দা, তাসলিমা নাসরিন খুব ভালো বলেছেন, কিন্তু আমার অনেক সময় মনে হলো একজন কবি বিজেপির প্রচার করে গেলেন, আরএসএস এর প্রচার করে গেলেন। আমার মনে পড়ে গেল যে পদ্মাবতী সিনেমাও আটকে দেওয়া হয়েছিল। যদি এনার ক্ষেত্রে ফিরিয়ে আনা হয়, পদ্মাবতীর ক্ষেত্রে এটা কেন? একই নীতি তো সবার ক্ষেত্রে হওয়া উচিত, তাহলে সেটা নীতি হয়, নইলে সেটা সুবিধাবাদ হয়। আর শেষ আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব যে একজন তসলিমা নাসরিন নয়, হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরে আছে, তাদের ফিরিয়ে আনুন। তাহলে তার স্ত্রীর মুখে তাকে দেখতে পাওয়া, স্বামীর জন্য হাসি ফুটবে, সন্তানের মুখে হাসি ফুটবে, এগুলো শুধুমাত্র অসাধারণ। আর অনুমেয় তাসলিমা নাসরিনের বক্তব্যের পর কেন বামেরা তাকে আরেকটুখানি কাঠগড়ায় তুলে দেবেন, আমার বলার কিছু নেই। জাস্ট এক লাইন অভ্র। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, তাসলিমা নাসরিন বলেছেন আর তার সঙ্গে এখানে বসে বামপন্থী সমর্থক যিনি আছেন বললেন, মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম ইকুয়াল টু বামপন্থা। বামপন্থীরা ইসলামিক ফান্ডামেন্টালিজমকে চোখ বন্ধ করে সমর্থন করে, এটা আমাদের শিখতে হবে। দেবাশিস দা, আজকে আমি কোনো বিতর্ক চাইছি না, কারণ সময় অল্প, জাস্ট এক লাইনে যে আবেশের মধ্যে আমরা ছিলাম, আমি জানি হয়তো উনি কাদেরকে ঠুকেছেন, কাদের চড় মেরেছেন, আমরা সব বুঝতে পারছি, কিন্তু এই আবেশ থেকে যদি এক লাইন জাস্ট আপনার ইমোশন, আপনার একটা কথাই বলতে চাই যে সত্যি আমরা করে দেখিয়েছি এবং এই করে দেখানোর যে এই যে এতদিনের শৃঙ্খলা বাংলার জন্য বলুন, বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, একজন লেখকের জন্য সব থেকে বড় কথা যে আমরা মানে জোরের সাথেই বলছি, ইয়েস উই হ্যাভ ডান ইট। এর মধ্যে কোন রকম আমি কোন মানে ব্যারিয়ার টানতে চাই না। আমরা নিঃসন্দেহে এই সোজাসুজি স্বর্ণালীতে একটা স্পেশাল এপিসোড করব নিঃসন্দেহে ফেরা নিয়ে, নির্বাসন নিয়ে, নির্বাসিত নিয়ে, আগামীকাল রবিবার সন্ধ্যে 7টায়। আপাতত একটা বিরতি, ফিরে আসছি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH